পৃষ্ঠা 46। কবিতা। কেন এলো না? এলো এ আল্লাহ। কবি সুভাষ মুখোপাধ্যায়। একটি বৃত্তের মধ্যে কবি সুভাষ মুখোপাধ্যায়ের ছবি রয়েছে। নিচে লেখা সুভাষ দন্তেশয় হর্ষ ভয়াকার মূর্ধন্য ষ। সুভাষ মুখোপাধ্যায়, 1919 থেকে 2003। বাঁদিকে একটি ছবি আছে, অনেক লোক বাজি পোড়াচ্ছে, হই হই করছে। একটি কিশোর ছেলে দূরে দাঁড়িয়ে আছে একলা। নিচে লেখা চিনে নাও। জন্ম ও পারিবারিক পরিচয়। 1919 খ্রিস্টাব্দের 12 ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরের সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয়। তার বাবার নাম ক্ষিতীশচন্দ্র, কয় মূর্ধন্যস্বয় হর্ষই তয় দীর্ঘই তালবস্য, ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায়। মা ছিলেন যামিনী দেবী, অন্তস্থ জয়াকার ময় হর্ষই দন্তের নয় দীর্ঘই, যামিনী দেবী। কলকাতার 50 নম্বর নেবুতলা লেনের ভাড়া বাড়িতে তাঁর শৈশব কেটেছিল। ছাত্র জীবন। 1930 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজারে মেট্রোপলিটন স্কুলে সুভাষ মুখোপাধ্যায়কে ভর্তি করা হয়। ইতিমধ্যে টাইফয়েডে আক্রান্ত হওয়ায় তার চোখের সমস্যা দেখা দেয়। সপ্তম শ্রেণীতে উঠলে তিনি ভর্তি হন সত্যভামা ইনস্টিটিউশনে। পরে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে পড়ার সময় তিনি শিক্ষক হিসেবে পেয়েছিলেন কালিদাস রায়কে, আর বন্ধু হিসেবে পেয়েছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে। এই বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করার পর সুভাষ মুখোপাধ্যায় আশুতোষ কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন। তিনি 1939 খ্রিস্টাব্দে স্কটিশ চার্চ কলেজ থেকে প্রথম বিভাগে আইএ এবং 1941 খ্রিস্টাব্দে কবিতা ভবন থেকে বিএ পাশ করেন। কবিতা ভবন উদ্ধৃতির মধ্যে। কর্মজীবন। ব্যক্তিগতভাবে সুভাষ মুখোপাধ্যায় ছিলেন মার্ক্সবাদে বিশ্বাসী। ময়াকার কয়রেফ দন্তেশ মার্ক্সবাদে বিশ্বাসী। সমর সেনের কাছে হ্যান্ডবুক অফ মার্কসিজম পড়ে তিনি এই আদর্শের প্রতি অনুরক্ত হন। 1939 খ্রিস্টাব্দে তিনি লেবার পার্টি ও পরে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। 1942 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করার পর সুভাষ মুখোপাধ্যায় পার্টির মুখপত্র জনযুদ্ধর সঙ্গে যুক্ত হন। 1946 খ্রিস্টাব্দ থেকে তিনি দৈনিক স্বাধীনতা পত্রিকায় সাংবাদিকতার কাজ নেন। 2 বছর পর পার্টি বেআইনি ঘোষিত হলে তাকে কিছুদিনের জন্য বন্দী করা হয়। এরপর 1951 খ্রিস্টাব্দে তিনি পরিচয় পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। বজবজে চটকল মজদুর সংগঠনের দায়িত্বও তিনি নিয়েছিলেন। স্বাধীন ভারতে আইন অমান্য আন্দোলন পরিচালনা করে কারাবরণ করেন তিনি। পার্টির কাজের সঙ্গে মতের মিল না হওয়ায় 1981 খ্রিস্টাব্দে তিনি সদস্যপদ ত্যাগ করেন। পৃষ্ঠা 47। সাহিত্যকর্ম। সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত রচনা কথিকা নামে একটি পদ্য। 1933 থেকে 34 খ্রিস্টাব্দে যখন তিনি সপ্তম শ্রেণীর ছাত্র, তখন সত্যভামা ইনস্টিটিউশনের স্কুল ম্যাগাজিন ফল্গু, ফলয়গয় হর্ষ, ফল্গুতে এটি প্রকাশিত হয়। তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয় 1940 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কবিতা ভবন থেকে। পদাতিকের জনপ্রিয়তার জন্য তিনি পদাতিকের কবি নামে পরিচিত ছিলেন। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনা হল অগ্নিকোণ 1948, চিত্রকূট 1950, ফুলফুটুক 1957, যত দূরেই যাই 1962, কাল মধুমাস 1966, ছেলে গেছে বনে 1972, একটু পা চালিয়ে ভাই 1979 ইত্যাদি। তিনি পাবলো নেরুদা, হাফিজ এবং নাজিম হিকমতের কবিতা অনুবাদ করেছিলেন।
তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস হাংরাস, হয়াকার অনুসার বয়সন্য রয়াকার দন্তেশ্ব, হাংরাস, কে কোথায় যায়, অন্তরীপ বা হ্যানসেনের অসুখ ইত্যাদি। তার আমার বাংলা নামক ভ্রমণ কাহিনীমূলক প্রথম গদ্য গ্রন্থটি প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে। এই ধরনের অন্য লেখা যখন যেখানে, ডাকবাংলার ডায়েরি, ভিয়েতনামে কিছুদিন, টোটো কোম্পানি ইত্যাদি। তার আত্মজীবনীমূলক রচনা ঢোলগোবিন্দের আত্মদর্শন। ছোটদের জন্য লিখেছিলেন ইয়াসিনের কলকাতা, দেশ বিদেশের রূপকথা, জানোয়ার দেখো জানোয়ার, এলাম আমি কোথা থেকে ইত্যাদি। সম্মান ও স্বীকৃতি: 1964 খ্রিস্টাব্দে তাঁকে সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হয়। 1991 খ্রিস্টাব্দে পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার। জীবনাবসান 2003 খ্রিস্টাব্দে কলকাতায় সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। উৎস: এখানে আগে মূল কবিতাটি পড়ে দিচ্ছি। কেন এলো না? সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে। রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ। এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনা কাটা এই বেলা সেরে ফেলতে হবে, বলে গেল। সেই মানুষ এখনো এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে। সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোঁফওয়ালা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজি বিজি অক্ষরগুলো একগুঁয়ে, অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রাস্তা কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে, কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখন রেডিওয়ে খবর বলছে। মানুষটা এখনো কেন এলো না? একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি এখানেই শেষ হলো। উৎস: সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটি কবির যত দূরেই যাই কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। সারসংক্ষেপ: অস্থির সময় উচ্ছল কৈশোরের মধ্যেও উদ্বেগ তৈরি করে। যে কিশোর সমস্ত দিন আনন্দে খুশিতে নৃত্যপট থাকে, সন্ধ্যা নামলে সে চিন্তিত হয়ে ওঠে বাবার বাড়িতে ফিরতে দেরি হওয়ায়। ছেলের দুশ্চিন্তার উপযুক্ত উত্তর মার কাছেও ছিল না, বরং সেই দুশ্চিন্তাকে তার মধ্যেও সঞ্চারিত হতে দেখা যায়। কারণ সেই মানুষটি বলে গিয়েছিল মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে, পুজোর কেনাকাটা সেরে ফেলতে হবে, অথচ দিন কেটে গেলেও মানুষটা ফিরল না। অস্থির হয়ে ওঠে মায়ের মন, কড়াতে খুন্তির অস্থির নড়াচড়া, ফ্যান গালতে গিয়ে পা পুড়ে যাওয়া মার সেই মানসিক উৎক্ষিপ্ততার পরিচয় দেয়। ইতিহাসের বই খুলে পড়তে বসা ছেলেটি জানলার দিকে মুখ করে থাকে। ঘড়ির কাঁটা এগিয়ে যায়, কল থেকে জল পড়ে,
পাশের বাড়ির পাঁচিল থেকে লাফিয়ে পড়ে গোঁফলা বিড়াল, পড়ায় মন বসে না ছেলের। পুজোর জামা না কেনা হওয়া পর্যন্ত এই অস্থিরতা কাটবে না। রান্না শেষ করে গা ধুয়ে উল বুনতে বসে মার কেবলই ঘর ভুল হয়ে যাচ্ছিল। এই আবহে অস্থির ছেলে রাস্তায় বেরিয়ে এলো বাবার সন্ধানে। রাস্তার মোড়ে ভিড়, একটা কালো গাড়ি আর বাজির শব্দ। অসময়ে কোন পুজো হতে পারে তা দেখার জন্য ছেলেটা এগিয়ে গেল। গভীর রাত্রে নানা অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে এলো, কিন্তু ছেলে এলো না। রসতাত্ত্বিক বিচার। 50-এর দশকের শেষ ভাগে পশ্চিমবাংলার সামাজিক ক্ষেত্রে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়। উদ্বাস্তু আন্দোলন, ট্রাম ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলন ইত্যাদির মধ্য দিয়ে যে আলোড়ন সৃষ্টি হয় তার চরম রূপ দেখা যায় 1959 খ্রিস্টাব্দের খাদ্যের মূল্য বৃদ্ধি এবং তার প্রতিবাদ আন্দোলনে। আন্দোলন যেমন হিংসাত্মক চেহারা নেয়, তেমনই নির্মম হয়ে ওঠে পুলিশি অত্যাচার। সুভাষ মুখোপাধ্যায় তাঁর রাজনৈতিক চেতনা সূত্রে সেই সময়ের অস্থিরতাকে তুলে আনেন কেন এলো না কবিতায়। প্যারাগ্রাফ। সন্ধ্যা নেমে এলেও বাবা বাড়ি ফিরে না আসায় স্বভাব চঞ্চল কিশোরও অস্থির হয়ে মার কাছে উত্তর খোঁজে। কিন্তু যে মানুষটা বলে গিয়েছিলেন মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, পুজোর কেনাকাটা দ্রুত করে ফেলতে হবে, তার এই দেরি করার কোনো ব্যাখ্যা মায়ের কাছেও ছিল না। প্রবল দুশ্চিন্তা ও অস্থিরতা তার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়। ইতিহাসের বই খুলে ছেলেও অন্যমনস্ক থাকে। ঘড়ির টিক টিক শব্দ সময়ের নিঃশব্দ সংকেতের সূচক হয়ে থাকে। কলের জল পড়ে যাওয়া যেন জীবনের অপচয়ের ইঙ্গিত বহন করে আনে। পাঁচিল থেকে লাফিয়ে নামা গোঁফ ওলা বেড়াল যেন সময়ের সদ্ব্যবহারে তৎপর কুশলী শিকারী। উদ্বিগ্ন কৈশোর এই পরিপ্রেক্ষিতেই রাস্তায় বেরোয় বাবার সন্ধানে। নেপথ্যে রেডিওর খবর চলে, অনুমান করা যায় বিপর্যস্ত বাস্তবের অবধারিত উচ্চারণ থাকে সেখানে। রাস্তার মোড়ের ভিড়, কালো গাড়ির কোনো স্পষ্ট ব্যাখ্যা অনভিজ্ঞ কিশোরের কাছে নেই। গুলির শব্দকে তাই তার বাজির শব্দ মনে হয়, যদিও সেই শব্দ কালো গাড়ি ইত্যাদি পুলিশের উপস্থিতি এবং সামাজিক দুর্যোগের স্পষ্ট ইঙ্গিত দিয়ে যায়। অনভিজ্ঞ কিশোর পুজো ভেবে তা প্রত্যক্ষ করতে যায় এবং বিক্ষুব্ধ সময়ের কাছে তাকে বলি প্রদত্ত হতে হয়। মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে আসে, কিন্তু ছেলে ফেরে না। উচ্চ কণ্ঠে নয়, তীব্র সংবেদনে দৃশ্যটি এঁকে দেন সুভাষ মুখোপাধ্যায়। কবিতাটির মূল্যায়নে জগদীশ ভট্টাচার্য লিখেছেন, ড্যাশ উদ্ধৃতির শুরু, একটি বিশেষ কালের বিশেষ শোকাবহ ঘটনা কবির প্রেম, করুণা ও সমবেদনার স্পর্শ পেয়ে মহাকালের কোলে অমরত্ব লাভ করল। তারই উদ্ধৃতি শেষ। নামকরণ। কেন এলো না কবিতাটির নামকরণে বিষয়ভিত্তিক নামকরণের রীতি যেমন অনুসৃত হয়েছে, সেরকমই এর মধ্যে এক গভীর ব্যঞ্জনাও প্রকাশিত হয়েছে। কবিতার দীর্ঘ অংশ জুড়ে রয়েছে কাহিনীর কিশোর চরিত্রটি বাবার ফেরা নিয়ে উৎকণ্ঠা। রাস্তায় আলো জ্বলে ওঠার পরে উৎকণ্ঠিত ছেলে মার কাছে প্রশ্ন করে, বাবা কেন এলো না মা? এই উৎকণ্ঠাই অস্থির করে তোলে ছেলেটির মাকেও। মাইনে নিয়ে সকাল সকাল ফেরার কথা বলেছিলেন যিনি, পুজোর বাজার তাড়াতাড়ি সেরে ফেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন যিনি, সেই মানুষ এখনো এলো না। মার অস্থিরতা, কড়ার গায়ে খুন্তির বেশি রকম নড়াচড়া, ফ্যান গালতে গিয়ে পা পুড়ে যাওয়া, এই সব কিছুর কেন্দ্রে থাকে মানুষটি না ফিরে আসা। পৃষ্ঠা 48। ইতিহাসের বইয়ের পৃষ্ঠা খুলে রেখে ছেলেটির পাঠে অমনোযোগে ও কেন্দ্রে থাকে একই অস্থিরতা। দ্বিতীয়বারের জন্য কবিতায় উচ্চারিত হয়, বাবা কেন এলো না মা?
এই উদ্বেগ থেকেই ছেলেটি বাড়ির বাইরে বেরোয় বাবার সন্ধানে। বন্দুকের গুলির শব্দ, পুলিশের গাড়ির উপস্থিতির তাৎপর্য ইত্যাদি বুঝতে না পেরে নিছকই কোনো পুজোর বাজির শব্দ ভেবে নিয়ে সে এগিয়ে যায়। কিন্তু সারল্যের এই উদযাপন অস্থির সময় মেনে নিতে পারে না। তাই কবিতার শেষে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে এলেও ছেলে ফেরে না। উপসংহারে কবিতার নামকরণ তাই কোনো পঙ্ক্তির উচ্চারণ মাত্র হয়ে থাকে না, তা হয়ে ওঠে এই সমাজ ও সময়ের কাছে সভ্যতার বিবেকের প্রশ্ন। জানার আকাশ। সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল 1369 বঙ্গাব্দের বৈশাখ মাসে। প্রকাশক ছিল ত্রিবেণী প্রকাশন প্রাইভেট লিমিটেড। যত দূরেই যাই কাব্যগ্রন্থটির রচনাকাল 1957 থেকে 1960 খ্রিস্টাব্দ। যত দূরেই যাই কাব্যগ্রন্থটি 28টি কবিতার সংকলন। যত দূরেই যাই কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছিলেন পূর্ণেন্দু পত্রী। কাব্যটি উৎসর্গ করা হয়েছিল অশোক ঘোষকে। যত দূরেই যাই কাব্যগ্রন্থটির জন্য সুভাষ মুখোপাধ্যায় 1964 খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কার পেয়েছিলেন। সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যাই কাব্যগ্রন্থটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল সাহিত্য আকাদেমি থেকে Wherever I Go and Other Poems শিরোনামে। সম্পাদনা করেছিলেন সুনীল কান্তি সেন। সেখানে কেন এলো না কবিতাটির অনুবাদ শিরোনাম ছিল Why Isn't He Back Home? না চেনা ক্যানভাস। যত দূরেই যাই গ্রন্থে কবি সুভাষের তৃতীয় জন্ম। শিল্পী হিসেবে এটি তার নবতর অভ্যুদয় দিগন্তের ইশারা বহন করে এনেছে। যত দূরেই যাই গ্রন্থে তাঁর পরিশীলিত কলাকৃতি যেন চারুশীলনের উচ্চ শিখরে আরোহণ করেছে। বন্ধনী শুরু জগদীশ ভট্টাচার্য, আমার কালের কয়েকজন কবি, বন্ধনী শেষ নারী। উদ্ধৃতি শুরু বিনা দ্বিধায় দয়বফলাহস্যই ধয়াকার অন্তস্থ অ। বিনা দ্বিধায় বলি ড্যাশ দ্বিতীয় মহাযুদ্ধের পর বাংলা সাহিত্যের সার্থকতম সৃষ্টিগুলির মধ্যে যত দূরেই যাই অন্যতম। নারী উদ্ধৃতি শেষ সন্দীপন চট্টোপাধ্যায়। চুম্বক। বাবার অফিস থেকে ফিরতে দেরি। তীরচিহ্ন ডান দিকে ছেলের অস্থিরতা। তীরচিহ্ন ডান দিকে মায়ের দুশ্চিন্তা। তীরচিহ্ন ডান দিকে ছেলের পড়ার প্রতি অমনোযোগ। তীরচিহ্ন নিচে বাবার খোঁজে রাস্তায় ছেলে, বাজি ফোটার মতো শব্দ। তীরচিহ্ন বাঁ দিকে ঘুরে যাচ্ছে। বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে গভীর রাত্রে বাবার ফিরে আসা, ছেলের না আসা। শব্দার্থ ও টিকা। নেচে নেচে বেরিয়েছে, এলোমেলোভাবে আনন্দের সময় কাটিয়েছে। সেরে ফেলতে হবে, শেষ করা। ফ্যান, ভাত রান্নার পরে বের হওয়া জল বা মাড়। মাদুর, বিশেষ ধরনের ঘাস বা খড় দিয়ে তৈরি আস্তরণ বিশেষ, যা সাধারণত মেঝেতে বসার জন্য বা অন্য কাজে ব্যবহৃত হয়। গোঁফ ওলা বেড়াল, পুরুষ বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া, অতিরিক্ত স্নেহে বিপথে যাওয়া। হিচিবিচি, এলোমেলো অবিন্যস্ত। একগুঁয়ে, জেদি। বুনতে বসে, হাতে উল দিয়ে সোয়েটার জাতীয় জিনিস তৈরি করতে বসে। বুনতে বসে, হাতে উল দিয়ে সোয়েটার জাতীয় জিনিস তৈরি করতে বসে। ঘর ভুল করছে, উল বুনতে বসে সেলাইয়ের ঘর ভুল হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে এখানে। রেডিও, আকাদেমি বানান অভিধান অনুযায়ী রেডিও। বৈষ্ণ রয়াকার ডয়হস্যই অন্তস্থ অয় ওকার। কবির বানান বৈষ্ণ রয়াকার ডয়হস্যই ও। বেতার, কালো গাড়ি, পুলিশের গাড়ি। বারুদের গন্ধে ভরা রাস্তা, গোলাগুলি চলেছে এমন পথ।
তাৎপর্য ব্যাখ্যা। উদ্ধৃতি শুরু, সারাটা দিন কেন এলো না মা, জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ। একটি কিশোর তার অল্প বয়সের উচ্ছ্বাস নিয়ে সমস্ত দিন কারণে অকারণে আনন্দে মেতে থাকে, কিন্তু সেই কৈশোরের চপলতা দুশ্চিন্তায় রূপান্তরিত হয় সন্ধ্যা নামার পরেও, যখন তার বাবা বাড়িতে ফিরে আসেন না। মার কাছে অস্থির হয়ে ওঠা ছেলেটি জানতে চায় বাবার এই বিলম্বের কারণ। পৃষ্ঠা 49। উদ্ধৃতি শুরু, বলে গেল এখনো এলো না, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। ছেলেটির বাবার বাড়িতে না ফিরে আসায় দুশ্চিন্তা তীব্রতর হওয়ার কারণ তিনি বলে গিয়েছিলেন যে মাইনে নিয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসবেন। পুজোর বাজার তাড়াতাড়ি সেরে ফেলতে হবে এরকম ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। এর পরেও তার ফিরতে বিলম্ব বাড়িতে স্বাভাবিকভাবেই প্রবল দুশ্চিন্তা আবাহন করে আনে। উদ্ধৃতি শুরু, কড়ার গায়ে পুড়ে গেল, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বাবার ফিরতে বিলম্ব মার মধ্যেও প্রচণ্ড অস্থিরতা তৈরি করে দেয়, কারণ সময়টাই ছিল গোলমেলে। সেই উদ্বেগ থেকে তিনি অকারণে খুন্তি নাড়িয়ে যেতে থাকেন। ফ্যান গালার সময় অমনোযোগের কারণে সেই ফ্যান পড়ে তার পা পুড়ে যায়। উদ্ধৃতি শুরু, জানালার দিকে মুখ পাতা খোলা, উদ্ধৃতি শেষ। বাবার ফিরতে বিলম্বে অস্থির হয়ে ওঠা ছেলেটি জানলার সামনে বই নিয়ে পড়তে বসে, কিন্তু ইতিহাসের বই শুধুই সামনে খোলা থাকে, ছেলেটির পড়ায় মন বসে না। উদ্ধৃতি শুরু, ঘড়িতে টিক টিক গোঁফ ওলা বেড়াল, উদ্ধৃতি শেষ। ছেলেটির মন অস্থির হয়ে থাকে বাবার জন্য। ঘড়ির কাঁটার শব্দ তৈরি করে নিস্তব্ধ সময়ের ভাষা। পাঁচিল থেকে লাফিয়ে পড়া গোঁফ ওলা বেড়াল যেন প্রচলিত সামাজিক সংস্কারে অমঙ্গলের বার্তা বহন করে আনে। উদ্ধৃতি শুরু, বাপের আদরে এলো না মা, জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ। বাবার বিলম্বে অস্থির হয়ে ওঠা ছেলেটির পড়াশোনায় মনোযোগ থাকে না। বইয়ের অক্ষরগুলোকে মনে হয় বাবার অতিরিক্ত আদরে উচ্ছন্নে যাওয়া ছেলেটির মতো বিশৃঙ্খল। সেগুলি থেকে কোনো স্পষ্ট জ্ঞান আহরণ করতে পারে না ছেলেটি, তার মানসিক অস্থিরতার কারণে। বাবা এসে যতক্ষণ পুজোর জামা না কিনে দিচ্ছে ততক্ষণ ছেলেটির এই অস্থিরতা শেষ হবে না। অস্থির ছেলেটি বারবার মার কাছে জানতে চায় বাবার না ফেরার কারণ। উদ্ধৃতি শুরু, রান্না কোন কালে শেষ ভুল করছে, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। ছেলের উদ্বেগ এবং অস্থিরতা মার মধ্যেও প্রকাশ পায়। তার রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, স্নানও সারা হয়ে গেছে, কিন্তু উল বুনতে গিয়ে তিনি অন্যমনস্ক হয়ে যান। তার ঘর গুনতে বারে বারে ভুল হয়ে যায়। উদ্ধৃতি শুরু, খুট করে একটা আমি খোকা, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বাবা বাড়ি না ফেরায় মা যখন প্রবলভাবে উদ্বিগ্ন, সেই সময় হঠাৎই তিনি শুনতে পান দরজার ছিটকিনি খোলার শব্দ। কে দরজা খুলেছে জানতে চাইলে ছেলেটির তরফ থেকে উত্তর আসে যে সে দরজা খুলেছে। উদ্ধৃতি শুরু, গলির দরজায় কেন এলো না, জিজ্ঞাসার চিহ্ন, উদ্ধৃতি শেষ। ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দাঁড়ায় গলির মুখে। রেডিওতে তখন খবর পড়া হচ্ছে, যেন তৈরি হচ্ছে চলমান সময়ের অস্থিরতার ভাষ্য। আর তার প্রেক্ষাপটে যে প্রশ্নটি প্রধান হয়ে ঘুরপাক খেতে থাকে তা হলো মানুষটা, অর্থাৎ ছেলেটির বাবা কেন তখনও বাড়িতে ফিরে এলো না। উদ্ধৃতি শুরু, একটু এগিয়ে বাজি ফুটছে, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। বাবার সন্ধানে ছেলেটি রাস্তায় একটু এগিয়ে যায়। রাস্তার মোড়ে ভিড়, মানুষের জটলা, একটা কালো গাড়ি যা পুলিশের উপস্থিতি এবং সক্রিয়তাকে নির্দেশ করে। আর বাজি ফোটার মতো শব্দ ছেলেটির কানে আসে। ছেলেটি কোনো পুজো হচ্ছে কিনা দেখার জন্য এগিয়ে যায়। উদ্ধৃতি শুরু, তারপর অনেক রাত্রিরে ছেলে এলো না, দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ।
রাত্রি গভীর হলে যে মানুষটির জন্য সকালে উদ্বিগ্ন হয়ে পড়েছিল সেই বাবা ফিরে আসেন। বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অলিগলি পেরিয়ে মৃত্যুর পাশ কাটিয়ে অর্থাৎ বিপদকে এড়িয়ে ছেলেটির বাবা ফিরে আসতে সমর্থ হলেও ছেলেটি ফিরতে পারে না। অস্থির সময়ের কাছে বলি প্রদত্ত হয় জীবন এবং পরিপার্শ্বের জটিলতা সম্পর্কে অনভিজ্ঞ কিশোর। বর্ণনাধর্মী প্রশ্নমান 5। সেই মানুষ এখনো এলো না দাঁড়ি। কার কখন কথা মনে হয়েছিল, তার মনের মধ্যে কি অস্থিরতা হয়েছিল? এটি প্রশ্ন 1। 2 + 3। উত্তর: পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় কেন এলো না কবিতায় উল্লিখিত ছেলেটির মা প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছে। প্যারাগ্রাফ: সারাটা দিন আপন মনে আনন্দে কাটানো ছেলেটি রাস্তায় আলো জ্বলে ওঠার পর বাবার বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠে। মার কাছে ছেলেটি জানতে চায়, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ, এখনো বাবা কেন এলো না মা? উল্লিখিত অংশে এই উদ্বেগই ছেলেটির মার মধ্যেও সঞ্চারিত হতে দেখা যায়। প্যারাগ্রাফ: ছেলেটির বাবা অফিসে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে মাইনে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবেন, কারণ পুজোর কেনাকাটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। সেই মানুষটার সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও না ফেরায় মা মানসিকভাবে অস্থির হয়ে ওঠেন। কড়ার গায়ে খুন্তির অনাবশ্যক নড়াচড়ায় কিংবা ফ্যান গালতে গিয়ে পা পুড়ে যাওয়ায় এই অস্থিরতারই প্রকাশ ঘটে। প্রশ্ন 2। সামনে ইতিহাসের পাতা খোলা। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে? 2 + 3। উত্তর: জ্ঞানপীঠ জয় ইয় আকার দন্তের ন পয় দীর্ঘই ঠ। জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতার কেন্দ্রীয় চরিত্র কিশোরটি সন্ধ্যার আলো জ্বলে ওঠার পরেও বাবা বাড়িতে না ফেরায় উদ্বেগ প্রকাশ করে। সেই অস্থিরতা সঞ্চারিত হয় ছেলেটির মার মধ্যেও। তিনি অন্যমনস্কভাবে কড়ায় খুন্তি নাড়তে থাকেন। এই কারণেই ফ্যান গালতে গিয়ে তার পা পুড়ে যায়। এই আবহেই জানলার দিকে মুখ করে ছেলেটি বই নিয়ে বসে মাদুরে। সামনে খোলা থাকে ইতিহাসের বইয়ের পাতা। পৃষ্ঠা 49 পড়া চলছে। প্যারাগ্রাফ: ইতিহাসের খোলা পাতা কবিতার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। ইতিহাস শুধু অতীতের ধারা বিবরণী নয়, তার সংযুক্তি জীবনের চলমানতার সঙ্গে। পৃষ্ঠা 50। আজকের দিন তাই আগামীর ইতিহাস। এই অবিরাম নির্মাণের ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কেন এলো না কবিতার প্রেক্ষাপট। মানুষের ভয়াবহ খাদ্য সংকট, প্রতিবাদ আন্দোলন, নিপীড়ন এবং ক্রমশ অশান্ত হয়ে ওঠা সামাজিক প্রেক্ষাপটে কবিতায় ছেলেটির বাবার না ফিরে আসা যেন সময়ের অস্থিরতা সূচক হয়ে থাকে। ইতিহাসের খোলা পাতা হয়তো অপেক্ষা করে থাকে তাকে আগামীর ইতিহাসের সঙ্গে অঙ্গীভূত করার জন্য। প্রশ্ন 3। হিজিবিজি অক্ষরগুলো এক গুঁয়ে / অবাধ্য। হিজিবিজি অক্ষরগুলো বলতে কি বোঝানো হয়েছে? তাদের অবাধ্যতার কারণ আলোচনা করো। উত্তর: সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় যে কিশোরের কথা আছে। সন্ধ্যা হলে সে ইতিহাস বই খুলে বসে, কিন্তু মানসিক অস্থিরতার জন্য কোনো কিছুই সে আত্মস্থ করতে পারে না। সেই কারণেই বইয়ের অক্ষরগুলো তার সামনে নিছকই হিজিবিজি হয়ে থেকে যায়। উদ্ধৃতি শুরু: বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো। উদ্ধৃতি শেষ দাঁড়ি। প্যারাগ্রাফ: কিশোর চরিত্রটির বাবা সকালবেলায় বাড়ি থেকে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন। সমস্ত দিন কৈশোরের উদ্দামতা অতিবাহনের পরে রাস্তায় যখন আলো জ্বলে ওঠে, ছেলেটি তখন বাবার জন্য অস্থির হয়ে ওঠে, কারণ বাবা বলে গিয়েছিলেন যে পুজোর কেনাকাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। কিশোর মন অপেক্ষায় অধীর হয়ে থাকে।
সময় এগিয়ে চলে, স্তব্ধতা গ্রাস করে চারপাশকে, কিন্তু ছেলেটির অস্থিরতার অবসান ঘটে না। যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না। তাই পাঠে মনোযোগ থাকে না। ইতিহাসের বইয়ের অধ্যায়গুলো হিজিবিজি অক্ষরের সমষ্টি হয়েই থেকে যায়। প্রশ্ন 4, মা এখন বলতে বসে কে বলি ঘর ভুল করছে। মায়ের এই অবস্থার কারণ কি ছিল? তাকে যে অস্থির রূপে এই কবিতায় দেখা যায়, নিজের ভাষায় লেখো। 2+3। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় উল্লিখিত কিশোর ছেলেটির মা রাত্রি হয়ে গেলেও তার স্বামী বাড়িতে না ফিরে আসার কারণে অস্থির হয়ে উঠেছিলেন। প্যারাগ্রাফ। কবিতায় উল্লিখিত কিশোরের বাবা বলে গিয়েছিলেন যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, কিন্তু রাত্রি নেমে এলেও তিনি না ফেরায় ছেলে অস্থির হয়ে ওঠে এবং সেই অস্থিরতা সঞ্চারিত হয় ছেলেটির মার মধ্যেও। যে মানুষ বলে গিয়েছিল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে আর পুজোর কেনাকাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, সন্ধ্যা নেমে এলেও তার বাড়িতে না ফেরা উদ্বিগ্ন করে তোলে মাকে। সেই অস্থিরতার কারণে কড়ায় খুন্তি নাড়তে থাকে, অন্যমনস্ক থাকায় ফ্যান গালতে গিয়ে পা পুড়ে যায়। ছেলের সামনে যখন ইতিহাস বইয়ের পাতা খোলা থাকে কিন্তু পড়ায় মন থাকে না, সেই সময়ে সম অস্থিরতা মার মধ্যেও দেখা যায়। রান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে, স্নানও হয়ে গেছে, কিন্তু স্বামী বাড়ি ফেরেননি। অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। মার আচরণে তাই বারে বারে উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটেছে। উল বুনতে বসে কেবলই ঘর ভুল হয়ে গিয়েছে। প্রশ্ন 5, খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। এই শব্দ কে শুনেছিলেন? এর পরবর্তী ঘটনাক্রম কি ছিল? 2+3। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় উল্লিখিত ছিটকিনি খোলা শব্দটি শুনেছিলেন কবিতার অন্যতম চরিত্র কিশোর ছেলেটির মা। প্যারাগ্রাফ। ছেলেটির বাবা বলে গিয়েছিলেন মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন, পুজোর কেনাকাটা শীঘ্র সেরে ফেলতে হবে, কিন্তু সন্ধ্যা নামলেও রাস্তায় আলো জ্বলে উঠলেও বাবা বাড়ি না ফেরায় ছেলে অস্থির হয়ে পড়ে। তার সামনে খোলা থাকে ইতিহাস বই, কিন্তু তা তখন ছেলেটির কাছে নিছকই কিছু হিজিবিজি অক্ষর মাত্র। সেই অস্থিরতা থেকেই সে বাইরে আসতে চায়। তখনই মার কানে আসে ছিটকিনি খোলার আওয়াজ। গলির মুখে গিয়ে দাঁড়ায় ছেলেটি। রেডিওতে তখন খবর পড়া চলছে। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটি রাস্তায় গিয়ে নামলো। রাস্তার মোড়ে তখন ভিড়, খুব বাজি ফোটার শব্দ শুনল ছেলেটি। কিসের পুজো দেখার জন্য ছেলেটি রাস্তায় এগিয়ে গেল। বন্দুকে গুলির শব্দ তার চেনা নয়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির ইঙ্গিত তার অজানা, কিন্তু অস্থির এবং অরাজক সময় নির্দিষ্ট করে দিয়েছে তার পরিণতি। মৃত্যুর পাশ কাটিয়ে অনেক রাত্রে বাবা ফিরে আসেন, কিন্তু ছেলে ফেরে না। ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের আগ্রাসনে বলি প্রদত্ত হতে হয় তাকে। প্রশ্ন 6, একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। কোন ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল? রাস্তায় পা দিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল? উত্তর, 2+3। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় যে কিশোর ছেলেটি তার বাবার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল সেই ছেলেটির কথা বলা হয়েছে। সন্ধ্যা নেমে এলেও এবং রাস্তার আলো জ্বলে উঠলেও বাবা ফিরে আসেনি। তীব্র অস্থিরতার কারণে বাবা দেরি হওয়ার কারণ বুঝতে অথবা তিনি ফিরছেন কিনা দেখতে দরজা খুলে রাস্তায় গিয়েছিল। প্যারাগ্রাফ। বর্ণনাধর্মী 5 নম্বর প্রশ্নের উত্তরের দ্বিতীয় অংশটি দেখো। প্রশ্ন 7, একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে। এই চিত্রকল্পের মধ্য দিয়ে কবি কোন বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন নিজের ভাষায় লেখো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটি এক অস্থির সাম্প্রতিকের মর্মস্পর্শী উপস্থাপন।
সেখানে একটা কালো গাড়ি আর বাজি ফোটার যে চিত্রকল্প তা সেই সমকালীন সময়েরই নির্মম রূপায়ণ। রাস্তার মোড়ে থাকা কালো গাড়ি আসলে পুলিশ ভ্যান। কবিতার কেন্দ্রে থাকা ছেলেটির বাবা বলে গিয়েছিলেন মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন পুজোর বাজার আগেই করে নেবেন। কিন্তু রাস্তার আলো জ্বলে ওঠার পরেও বাবা ফিরে না আসায় ছেলেটি এবং তার মা অস্থির হয়ে পড়ে। একসময় ছেলেটি বাবা ফিরছে কিনা দেখতে কিংবা তার দেরি হওয়ার কারণ বুঝতে দরজা খুলে বাইরে যায়, গিয়ে দাঁড়ায় গলির মুখে, তারপর একটু এগিয়ে দেখবে বলে রাস্তায় পা দেয়। পৃষ্ঠা 51। ছেলেটা দেখলো রাস্তার মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর শুনতে পেল খুব বাজি ফুটছে। যাকে সে বাজি ফোটার শব্দ ভেবেছিল তা আসলে গুলির শব্দ। কিন্তু ছেলেটির অভিজ্ঞতায় তা ছিল না, যেমন সে জানতো না কালো ভ্যানের স্বরূপ। কিসের পুজো আজ, এই ভাবনা ছেলেটিকে কৌতূহলী করে তুলেছিল। সেই কৌতূহল নিবৃত্ত করতে সহজ মনে পুজো দেখতে যাওয়া ছেলেটি তাই সময়ের কাছে বলি প্রদত্ত হয়ে চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে যায়। গভীর রাত্রে অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে আসে, কিন্তু ছেলে ফেরে না। শতচ্ছিন্ন সময়ের কাছে বলি প্রদত্ত হয় সবুজ কৈশোর। প্রশ্ন 8। ছেলেটা দেখে আসতে গেল। ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল? তার পরিণাম কি হয়েছিল? 3+2। উত্তর: সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় উল্লিখিত কিশোর ছেলেটির বাবা বলে গিয়েছিলেন মাইনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি আসবেন, ইচ্ছা প্রকাশ করেছিলেন পুজোর বাজার আগেই করে নেবেন বলে। কিন্তু রাস্তার আলো জ্বলে ওঠার পরেও বাবা ফিরে না আসায় ছেলেটি এবং তার মা অস্থির হয়ে পড়ে। একসময় ছেলেটির বাবা ফিরছে কি না দেখতে কিংবা তার দেরি হওয়ার কারণ বুঝতে দরজা খুলে বাইরে যায়, গিয়ে দাঁড়ায় গলির মুখে, তারপরে একটু এগিয়ে দেখবে বলে রাস্তায় পা দেয়। ছেলেটা দেখলো রাস্তার মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর শুনতে পেল খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটি কৌতূহলী হয়ে উঠল। সেই কৌতূহলই সে নিবৃত্ত করতে চেয়েছিল। প্যারাগ্রাফ। ছেলেটি জানতো না যাকে সে বাজি ফোটার শব্দ ভেবেছিল তা আসলে গুলির শব্দ। তার অভিজ্ঞতায় ছিল না রাস্তার মোড়ে থাকা কালো গাড়ি আসলে পুলিশ ভ্যান। অর্থাৎ সময়ের উত্তেজনা তার ক্ষতবিক্ষত চেহারা ছিল ছেলেটির ধারণার অতীত। সহজ মনে পুজো দেখতে যাওয়া ছেলেটি তাই সময়ের কাছে বলি প্রদত্ত হয়ে চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে যায়। গভীর রাত্রে অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে আসে, কিন্তু ছেলে ফেরে না। প্রশ্ন 9। বাবা এলো / ছেলে এলো না। এই ফিরে আসা এবং না আসার তাৎপর্য কবিতা অবলম্বনে আলোচনা করো। উত্তর: সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় ছেলেটি বেরিয়েছিল তার বাবার সন্ধানে। ছেলেটির বাবা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে মাইনে নিয়ে সকাল সকাল বাড়ি ফিরে আসবেন এবং পুজোর বাজার আগেই সেরে আসবেন। কিন্তু সন্ধ্যা নেমে আসলেও এবং রাস্তার আলো জ্বলে উঠলেও বাবা ফিরে আসেন না। অস্থিরতায় ছেলেটি পড়ায় মন বসাতে পারে না। একসময় দরজার ছিটকিনি খুলে সে গলির মুখে গিয়ে দাঁড়ায়। হয়তো বাবার দেরি হওয়ার কারণ বুঝতে চায়। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দেয়। সেখানে রাস্তার মোড়ে ভিড়, অপেক্ষমান পুলিশের গাড়ি আর প্রচুর বাজির শব্দ। ছেলেটা দেখে আসতে চায় কি পুজো হচ্ছে। ছেলেটার জানা ছিল না যাকে সে বাজির শব্দ ভেবেছিল তা আসলে বন্দুকের গুলির শব্দ। কালো গাড়ি আসলে পুলিশি তৎপরতার ইঙ্গিত। স্বাভাবিক কৌতূহলে পুজো দেখতে যাওয়া ছেলেটি শুধু সময়ের বিরুদ্ধতাকে বুঝতে পারেনি বলে চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে যায়। 1959 খ্রিস্টাব্দের খাদ্য সংকট, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষের সংঘবদ্ধ আন্দোলন, পুলিশি অত্যাচার ইত্যাদির আবহ থেকে জন্ম নেওয়া কেন এলো না কবিতায় সময়ের ছায়া অত্যন্ত স্পষ্ট। সংঘাতের আবহে
কোনো নিরপরাধও আর নিরাপদ নন। ছেলেটির মৃত্যু হয়তো সেদিকেই ইঙ্গিত করে। প্রশ্ন 10, কেন এলো না কবিতায় সমসময়ে যে প্রতিফলন পাওয়া গিয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায় কেন এলো না কবিতায় অস্থির সাম্প্রতিকের এক মর্মস্পর্শী রূপ ফুটিয়ে তুলেছেন। যে কাব্যগ্রন্থ থেকে কবিতাটি সংকলিত সেই যত দূরেই যাই কাব্যগ্রন্থের কবিতাগুলি রচিত হয়েছিল 1957 থেকে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে। সময়টা ছিল নানা কারণে উত্তাল। দেশভাগ পরবর্তী উদ্বাস্তু আন্দোলনের তরঙ্গ তখনও যথেষ্ট অনুভূত হচ্ছে। এই অবস্থায় ভয়াবহ দ্রব্যমূল্য বৃদ্ধি, গণবন্টন ব্যবস্থার বিপর্যয় ইত্যাদি কারণে প্রবল খাদ্য সংকট সৃষ্টি হয়। তৈরি হয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি। তাদের নেতৃত্বে 1959 খ্রিস্টাব্দের 31শে আগস্ট কলকাতায় লক্ষাধিক মানুষের মিছিল হয়। পুলিশের প্রত্যাঘাতে 39 জন, মতান্তর 80-র কাছাকাছি মানুষ মারা যান। তথ্যসূত্র অন্বেষা সেনগুপ্তা, Calcutta in the 1950s and 1970s, what made it the hotbed of rebellions? ? কেন এলো না কবিতাটি এই পটভূমিকেই আশ্রয় করেছে। বাবার বাড়িতে সঠিক সময় না ফিরে আসা একটি পরিবারে যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছিল তা আসলে তৎকালীন সামাজিক অস্থিরতার প্রতীক। রেডিওর খবর অলক্ষ্যে তৈরি করে দেয় সেই সময়ের অস্থিরতার ভাষ্য। তারপর ছেলেটি যাকে ভেবেছিল বাজির শব্দ তা আসলে বন্দুকের গুলির শব্দ এবং কালো গাড়ি যা পুলিশের উপস্থিতির নিশ্চিত নির্দেশক। সেই অশান্ত সময়কে চিহ্নিত করে দেয়। সে সময় যে কোনো সাধারণ মানুষের জন্য নিরাপদ থাকে না। ছেলেটির রাস্তায় বেরিয়ে চিরকালের মতো নিরুদ্দেশ হয়ে যাওয়া তার উদাহরণ। প্রশ্ন 11, কেন এলো না কবিতায় কবির রচনা শৈলীর বিশিষ্টতা আলোচনা করো। উত্তর, সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতাটি কবির অনবদ্য নির্মাণ দক্ষতার এক অসামান্য উদাহরণ। সুকান্ত সমগ্রর ভূমিকায় সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন উদ্ধৃতি শুরু, কি নিয়ে লিখব এটা কখনোই আমাদের আলোচনার বিষয় হতো না। কেমন করে লিখব এই নিয়েই আমাদের যত মাথা ব্যথা। উদ্ধৃতি শেষ। সুভাষ মুখোপাধ্যায়ের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তার কবিতার বিষয়কে পূর্ব চিহ্নিত করে দিয়েছিল। সুতরাং তার কবিতার পটভূমিতে যে খাদ্য আন্দোলন, সমকালীন বাংলাদেশ থাকবে, সময়ের অস্থিরতা কবিতার বিষয় হবে, তা কোনো বিস্ময়কর বিষয় নয়। কিন্তু বিস্ময়কর কবিতার নির্মাণ। সুভাষ মুখোপাধ্যায় তার প্রিয় গল্প বলার ভঙ্গিতেই কাহিনী নির্মাণ করেছেন এবং লক্ষণীয় সেই গল্প বলার মধ্যেই অসামান্য নাটকীয়তা নিয়ে এসেছেন কবি। বাবার না ফেরা নিয়ে উৎকণ্ঠা কাহিনীর প্রায় পুরোটা জুড়ে থাকলেও শেষ পর্যন্ত মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ফিরে আসে, কিন্তু ছেলে ফেরে না। নিশ্চিতভাবেই এই পরিণতির জন্য পাঠক প্রত্যাশা করেনি। বিশেষভাবে উল্লেখযোগ্য পৃষ্ঠা 52, কবির প্রতীক ও সংকেতের ব্যবহার। ইতিহাসের খোলা পাতার ঘড়ির টিক টিক শব্দ যেন সময়ের সংকেতে নতুন ইতিহাস লেখার ইঙ্গিত দিয়ে যায়। রেডিওর খবর যেন তৈরি করে দেয় সময়ের ধারাভাষ্য। বাজি ফোটার আড়ালে গুলির শব্দ, কালো গাড়ির আড়ালে পুলিশের তৎপরতার ইঙ্গিত থেকে যায়। নাজিম হিকমতের কবিতার অনুবাদ করতে গিয়ে তাঁর উক্তির অনুবাদে সুভাষ মুখোপাধ্যায় লিখেছিলেন উদ্ধৃতি শুরু ... এমন এক ভাষায় তিনি লেখেন যা বানানো নয়, কৃত্রিম নয়, সহজ, প্রাণবন্ত, বিচিত্র, গভীর, একান্ত জটিল অর্থাৎ অনাড়ম্বর সেই ভাষা। সে ভাষায় উপস্থিত থাকে জীবনের সমস্ত উপাদান। উদ্ধৃতি শেষ। এই সহজ অনাড়ম্বর ভাষা প্রয়োগের নিদর্শনই পাওয়া যায় কেন এলো না কবিতায়। প্রশ্ন 12, কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা এবং তার করুণ পরিণতির আলোয় কবিতাটির বিষয়ে ভাবনা আলোচনা করো। উত্তর,
সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় কিশোর চরিত্রটির বাবা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন। সমস্ত দিন উচ্ছল অতিবাহনের পরে রাস্তায় যখন আলো জ্বলে ওঠে, ছেলেটি বাবার জন্য অস্থির হয়ে ওঠে, কারণ বাবা বলে গিয়েছিলেন যে পুজোর কেনাকাটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। কিশোর মন অপেক্ষায় অধীর হয়ে থাকে, সময় এগিয়ে চলে, স্তব্ধতা গ্রাস করে চারপাশকে। ছেলেটির পাঠে মনোযোগ থাকে না, ইতিহাসের বইয়ের অধ্যায়গুলো হিজিবিজি অক্ষরের সমষ্টি হয়েই থেকে যায়। প্যারাগ্রাফ। তীব্র অস্থিরতা থেকেই সে একসময় দরজা খুলে গলির মুখে গিয়ে দাঁড়ায়। রেডিওতে তখন খবর পড়া চলছে। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটি রাস্তায় গিয়ে নামে। রাস্তার মোড়ে তখন ভিড়, খুব বাজি ফোটার শব্দ শুনল ছেলেটি। কিসের পুজো দেখার জন্য ছেলেটি রাস্তায় এগিয়ে গেল। বন্দুকের গুলির শব্দ তার চেনা নয়, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কালো গাড়ির ইঙ্গিত তার অজানা। সেই অস্থির এবং অরাজক সময় নির্দিষ্ট করে দিয়েছে তার করুণ পরিণতি। মৃত্যুর পাশ কাটিয়ে অনেক রাত্রে বাবা ফিরে আসেন, কিন্তু ছেলে ফেরে না। নিষ্ঠুর অরাজক ইতিহাসের কাছে বলি প্রদত্ত হতে হয় এক সবুজ কৈশোরকে। কবিতার বিষয় বিন্যাসে অপেক্ষা গিয়ে শেষ হয় বিনষ্টিতে। এর পরের পৃষ্ঠায় লেখা নাটক, তার পরের পৃষ্ঠা সাদা, তার পরের পৃষ্ঠা নাটক নানা রঙের দিন, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। পড়া চলছে পরের ফাইলে।